আইকিউ Z9 সিরিজের কিন্তু মোটামুটি অনেকগুলো স্মার্টফোনই বের হয়েছে, যেমন Z9S, Z9S Pro, এরপরে আইকিউ Z9 টার্বো, Z9X। তো এরকম অনেকগুলো মডেলই কিন্তু বের হয়েছে। সো এর মধ্যে আইকিউ Z9S Pro এই ফোনটা কিন্তু মোটামুটি সবাই অলরাউন্ডার বলে। সো কেন বলে আজকের ভিডিওতে হয়তো আপনারা সেটাই জানতে পারবেন। মোটামুটি 1 মাস আগে থেকে বাংলাদেশে এই ফোনটি অ্যাভেলেবেল রয়েছে। সো বাংলাদেশে অ্যাভেলেবেল হওয়ার পর কিন্তু প্রাইস, তার সাথে আরো অন্যান্য অনেক আনুষঙ্গিক ব্যাপার থাকে যেগুলো একটু আনস্টেবল থাকে। সো অ্যারাউন্ড 1 থেকে 1.5 মাস পর এই রিভিউটা করার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আপনাদেরকে স্টেবল একটা ইনফরমেশন দেয়া। সো আজকের ভিডিওতে এটার প্রাইস থেকে শুরু করে ইনডেপথ একটা রিভিউ আপনারা পাবেন। এই ভিডিওটি শেষ করলে জানতে পারবেন এখন দাঁড়িয়ে আপনার এই ফোনটি কেনা ঠিক হবে কিনা, এবং আসলেই সবাই যে অলরাউন্ডার বলছে সেটা সত্য কিনা। ফোনের প্রাইসের কথায় আসলে লাইট টেলিকমে এই ফোনটি এখন 3টা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। প্রথমত 8 128 GB ভেরিয়েন্টটা পাচ্ছেন আপনারা 34,500 টাকায়, 8 256 GB ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন 38,000 টাকায়, এবং 12 256 GB ভেরিয়েন্ট পাচ্ছেন আপনারা 40,500 টাকায়। সো আমরা বেস ভেরিয়েন্ট থেকেই ধরছি, মানে অ্যারাউন্ড 35,000 টাকা বাজেট রেঞ্জে এই ফোনটি এখন দাঁড়িয়ে কেমন হবে সেটাই বলবো। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা অ্যাজ ইউজুয়াল একটা সিলিকন কেস পেয়ে যাবেন, তার সাথে 80 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, কেবল এবং স্মার্টফোনটি, এবং একটা সিম এজেক্টর টুল। ফোনটি টোটাল 2টা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে ভেগান লেদার অ্যান্ড আরেকটা হচ্ছে একটু টাইস টাইপের ডিজাইন। তবে পেছনের ডিজাইনটা আমার কাছে ভেগান লেদারটাই বেশি ভালো মনে হয়েছে। অনেকের এটা পার্সোনাল প্রেফারেন্স থাকবে, যে অনেকে আবার হচ্ছে ওই বডিটা পছন্দ করেন। এবং সাইডে হচ্ছে একটু গোল্ডেন টাইপের গ্লসি ফিনিশ, এখানেও পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। তবে এখানে মেটাল ব্যবহার করা গেলে কিন্তু আরেকটু প্রিমিয়াম বেড়ে যেত। তবে সামনে পেছনে দুদিকে কার্ভ থাকায় ফোনটার হ্যান্ডফিল কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। রাইট সাইডে ঠিকঠাক পজিশনে পাওয়ার বাটন, তার উপরে ভলিউম প্লাস মাইনাস বাটন পেয়ে যাচ্ছেন। ওপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের দিকে আপনারা হচ্ছে সিম কার্ড ট্রে পাচ্ছেন, যেখানে আপনারা 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। মেমোরি কার্ড ব্যবহার করার কোনো সুযোগ থাকছে না। সো সেই কথা মাথায় রেখে অবশ্যই এর স্টোরেজটা দেখে তারপরেই কিনবেন। তার সাথে টাইপ সি পোর্ট এবং তার সাথে স্পিকার গেট থাকছে না, কোনো 3.5mm জ্যাক সাপোর্ট। এবং ডিজাইনটা কিন্তু আইকিউর অ্যাজ ইউজুয়াল ফ্ল্যাগশিপ যে ডিজাইনটা রয়েছে, মানে আইকিউ 12 সিরিজের যে ডিজাইনটা রয়েছে ওই ডিজাইন ল্যাঙ্গুয়েজেই বানানো হয়েছে। সো ওভারঅল বাজেট অনুযায়ী কিন্তু ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই পছন্দ হয়েছে। সামনের দিকে আসলেই আপনার চোখ যাবে এর কার্ভ ডিসপ্লের দিকে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটা 6.77 ইঞ্চ অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্টজ HDR10+ সাপোর্টেড 4500 নিটস পিক ব্রাইটনেসওয়ালা একটা ডিসপ্লে। রেজুলেশন হচ্ছে 1080x2392 পিক্সেল, যার পিপিআই ডেন্সিটি হচ্ছে 388, এবং এই ডিসপ্লেতে স্কচ জেনশিয়ানের প্রোটেকশন ব্যবহার করেছে আইকিউস। তো এইখানে আপনারা কোনো রকম ভিক্টাস প্রোটেকশন পাচ্ছেন না। সো এই জিনিসটা কস্ট কাটিং করা হয়েছে, বোঝাই যাচ্ছে। পেক অনুযায়ী ডিসপ্লের যদি আমরা কোয়ালিটির কথা বলি, তাহলে কিন্তু এর কালার অ্যাকুরেসি আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যামোলেড ডিসপ্লে হয়, এর ব্ল্যাক এবং তার সাথে কালার কন্ট্রাস্ট এবং হচ্ছে ভিউইং অ্যাঙ্গেল সবগুলোই আমার কাছে খুবই ভালো লেগেছে। এর প্রাইস রেঞ্জ অনুযায়ী ডিসপ্লের পারফরমেন্স, তার সাথে ইউটিউবে কিন্তু HDR কন্টেন্টগুলো বেশ ভালো মতোই প্লেয়েবল ছিল। খুব বেশি ল্যাগের দেখা আমরা পাইনি, মাঝে মাঝে ছোটখাটো ফ্রেম ড্রপ দেখতে পেরেছি যদি একদমই 4K রেজুলেশনে প্লে করেন তাহলে। তার সাথে 120 হার্টজটা কিন্তু বেশ ভালো মতোই পুশ করতে পারছিল যে কোনো জায়গাতেই। এবং এটার যে 4500 নিট স্পিক ব্রাইটনেসের কথা বলা হয়েছে, এটা কিন্তু সার্টেন টাইমে কিছু কিছু জায়গায় হবে, সবসময় আপনারা এরকম পাবেন না, অ্যারাউন্ড 1700-1800 এরকম পেতে পারেন। তবে সেক্ষেত্রে ইনডোর বা আউটডোর সিচুয়েশন কোনো জায়গাতেই কিন্তু এর ব্রাইটনেস জনিত কোনো প্যারা খেতে হবে না, যে কোনো রকম কন্টেন্ট ওয়াচিং বা ইউজার এক্সপিরিয়েন্সে। এবং বেজেলের কথা বললে আমার কাছে বেশ ভালো সিমেট্রিক্যাল মনে হয়েছে, কোনো দিকে কম বেশি নেই, মোটামুটি সব দিকে আপনারা সিমেট্রিক্যাল বেজেল পাবেন। এবং এই ডিসপ্লের যে কার্ভটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদম এক্সট্রা অনেক বেশি না, মোটামুটি মিনিমাল কার্ভ, যেটাও কিন্তু স্ট্যান্ডার্ড, এবং আমার কাছে এটা বেশ ভালো লাগে। তবে একটু বিরক্ত হতে পারেন এর সামনের বড়সড় বেজেলওয়ালা পাঞ্চল কাট আউটটা দেখে। সো এইখানে একটু বড়ই কাট আউট ব্যবহার করেছে, যেটা মোটামুটি চোখে লাগার মতো। তবে আশা করি বেশ কিছুদিন ব্যবহার করার পর এটার সাথে আপনারা ইউজড হয়ে যাবেন। ফোনটিতে আপনারা ওএস হিসেবে FantasOS 14 পেয়ে যাবেন, যেটা বেসড অন Android 14, এবং কোম্পানি এখানে ক্লেম করছে মেজর 2টা আপডেট আপনারা পাবেন, মানে 14 রয়েছে, 16 পর্যন্ত আপনারা এটার মেজর আপডেটগুলো পাবেন। তো FantasOS বরাবরের মতো আমার কাছে খুব একটা খারাপ লাগে না। তবে এইখানে আমরা খুব বেশি কিন্তু ব্লোটার দেখি নাই, জাস্ট কয়েকটা রয়েছে যেগুলো চাইলে কিন্তু আপনারা আনস্টল করে দিতে পারেন, বাট কাজের রয়েছে। সো এইটা হচ্ছে টোটালি আপনার উপরে। তবে বিরক্তিকর অ্যাপ্লিকেশন বা অ্যাডের কোনো রকম প্রবলেমে পড়িনি এই ফোনটি ব্যবহার করে। তার সাথে ইউআইটা আমার কাছে বেশ ভালো ইউজার ফ্রেন্ডলি লাগে, এবং বেশ কাস্টমাইজেশনের অপশন রয়েছে। তো ওভারঅল সব দিক থেকে FantasOSটা কিন্তু খারাপ না। পারফরমেন্সের কথায় আসলে আইকিউ বরাবরের মতোই কিন্তু আপনাদেরকে পারফরমেন্স সেন্ট্রিক ফোন দিয়ে থাকে। সো এইবারও তার ব্যতিক্রম নয়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা কিন্তু একটা অক্টাকোর প্রসেসর এবং 4 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা। তার সাথে রয়েছে Adreno 720। সো ওভারঅল সবকিছু মিলিয়ে এর আন্তত স্কোর ক্লোজ 8 লাখের কাছাকাছি। সেই জায়গা থেকে আপনারা বুঝতেই পারছেন যে পারফরমেন্স কতটা বেটার হবে।
তবে মার খেয়ে গেছে এর ইউএফএস স্টোরে। এখানে হচ্ছে ইউএফএস 2.2 ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু একটা স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেটের সাথে কোনোভাবেই যায় না আমি মনে করি। সো এখানে অন্তত 3.1 দেওয়ার অবশ্যই দরকার ছিল। সো এইখানেও বেশ বড়সড় একটা ধাক্কা খেয়ে গেছে আইকিউ বলাই যাচ্ছে। সো এখানে 2.2 ব্যবহার করার কারণে অ্যারাউন্ড 50,000-এর মতো স্কোর এসেছে এর স্টোরেজ টেস্টে, যেটা কিন্তু 3.1 ব্যবহার করলে অ্যারাউন্ড 90,000 বা এরকম সামথিং আসতো, যেটা কিন্তু এই পারফরমেন্স বা এই চিপসেটটির সাথে একদমই ভালো যায়। তো যাই হোক, পারফরমেন্সের কথা বললে আপনারা ডে টু ডে লাইফের অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে মোটামুটি 8-10টা অ্যাপ্লিকেশন ইজিলি ব্যবহার করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। মাল্টিটাস্কিং বেশ ভালো রয়েছে। এবং যদি আমরা গেমসের কথা বলি, আমরা এটা দিয়ে পাবজি, অ্যাসফাল্ট 9, তার সাথে আমরা হচ্ছে পেস গেম খেলেছি। পাবজির কথা বললে আপনারা কিন্তু 60 FPS এর সাপোর্ট পেয়ে যাবেন স্মুথ থেকে শুরু করে, তাছাড়া কিন্তু HDRও আপনারা প্লে করতে পারবেন। এবং যদি গ্রাফিক্সের কথা বলি, গ্রাফিক্স পারফরমেন্স বেশ ভালো ছিল এবং 60 FPSটা মোটামুটি কনস্ট্যান্ট ধরে রাখতে পারছিল। খুব বেশি ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। এবং যদি হিটিংয়ের কথা বলি, তাহলে আপনি যদি স্মুথে গেম খেলেন, ম্যাক্সিমাম গেমগুলো গ্রাফিক্স যদি কমিয়ে খেলেন, তাহলে খুব একটা হিট দেখতে পাবেন না। আমরা আধা ঘন্টা 1 ঘন্টা বড় ম্যাচগুলো প্লে করেও কিন্তু কোনো রকম হিটিংয়ের দেখা পাইনি তেমন। অ্যারাউন্ড বা 36-37 সামথিং এরকমই ছিল। বাট যদি আপনি হচ্ছে HDR-এ খেলেন বা হচ্ছে গ্রাফিক্স বাড়িয়ে খেলেন, সেক্ষেত্রে কিন্তু অ্যারাউন্ড 40 ডিগ্রিতেও টাচ করছিল। এবং যদি আপনি আরও হাই রেঞ্জের গেম খেলেন, তাহলে সেটা কিন্তু 41-42 ডিগ্রি পর্যন্তও যেতে পারে। যেহেতু ফোনটাকে বহুত স্লিম করা হয়েছে, সো ওই জায়গা থেকে একটু হিটিং। তবে সেক্ষেত্রে আপনি যদি একদম এর বেস্ট পারফরমেন্স আউটপুট নিতে চান সেক্ষেত্রে, তবে নর্মালি তেমন কোনো হিটিংয়ের দেখা আমরা পাইনি। এছাড়াও হচ্ছে আমরা অ্যাসফাল্ট 9 খেলেছি, ভালো গ্রাফিক্স এবং হচ্ছে মোশন ভিউ কিন্তু বেশ ভালো ছিল। এবং তার সাথে হচ্ছে আমরা পেস খেলেছি, সেখানেও 60 FPS একদম স্মুথলি প্লে করা যাচ্ছিল। লং টাইম গেম করেও কিন্তু আমরা তেমন কোনো রকম হিটিংয়ের দেখা পাইনি এই ফোনটি ব্যবহার করে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে বোঝাই যায় যে বেশ ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন এটি। তবে একটা জায়গায় কমতি, সেটা হচ্ছে ইউএফএস স্টোরেজ 2.2 দেওয়ার কারণে। 3.1 হলো একদম বেস্ট একটা ডিল হতে পারতো পারফরমেন্সের দিক থেকে। তো এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে। ফোনটি রিয়ারে অনেক বড়সড় একটা ক্যামেরা ব্যবহার করার পরও আইকিউ এখানে মাত্র 2টা সেন্সর দিয়েছে, তবে দুইটাই কাজের। একটা হচ্ছে মেইন সেন্সর, যেটা হচ্ছে f1.8 অ্যাপাচারের 50 মেগাপিক্সেল, যেটা হচ্ছে সনি IMX882, এবং আরেকটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স, যেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। তবে এখানে 8 মেগাপিক্সেলটা বেশ বেমানানসই বলাই যায়। অন্তত 16 মেগাপিক্সেল দিলে কিন্তু বেটার একটা ডিল হতো। প্রথমত আমরা যদি ডে লাইট কন্ডিশনে এর পিকচার কোয়ালিটির কথা বলি, তাহলে মেইন ক্যামেরা থেকে কিন্তু দিনের বেলায় বেশ শার্প এবং হচ্ছে বেশ কালারফুল ছবি আমরা পাচ্ছিলাম। যে কোনো সিচুয়েশনে ওভার যদি সানলাইট থাকে বা যদি শ্যাডো এরিয়া থাকে, যে কোনো সিচুয়েশনেই এটা দিয়ে ছবি তুললে আপনি একদম আপনার মনের মতো বা পছন্দসই ছবি কিন্তু পেয়ে যাবেন যে কোনো রকম ক্লিকেই। ডাইনামিক রেঞ্জ বেশ ভালো মতো ম্যানেজ করতে পারছিল। আপনারা যদি আকাশের দিকে লক্ষ্য করেন, যে কালারটা রয়েছে অ্যাকচুয়াল, যে আমরা আকাশি কালার যেটা দেখতে পারি, সেটা কিন্তু বেশ ভালো মতোই ভিজিবল ছিল। তার সাথে তার এগেইনস্টে যে শ্যাডো এরিয়াটা ছিল, সেটাও কিন্তু বেশ ভালো মতোই ম্যানেজ করতে পারছিল, খুব বেশি ডার্ক করে দিচ্ছিল না। প্রত্যেকটা ছবিতে আমরা এই জিনিসটা বেশ ভালো মতোই লক্ষ্য করেছি। তার সাথে ডিটেল এবং শার্পনিং যথেষ্ট ভালো ছিল এবং প্রত্যেকটা ছবি ক্লোজ টু ন্যাচারাল কালার আউটপুট দিচ্ছিল এর রিয়ার ক্যামেরাটি। তবে যদি আমরা হিউম্যান ফেসের কথা বলি, সেখানে এসে একটু ওভার শার্পনিং লক্ষ্য করেছি আমরা প্রত্যেকটা ছবিতে। এবং তার সাথে হচ্ছে ছবিগুলো একটু আইকিউ এর যে কালার ব্রাইট বা ফেসটাকে একটু ব্রাইট করার প্রবণতা রয়েছে, সেটা আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা ছবিতেই। অনেকের এটা ভালো লাগবে, কারণ আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া রেডি টু টাইপ ছবি চাই ফোন থেকে, যে জাস্ট আমরা তুলবো এবং আপলোড দিব। ঝামেলা বা এডিটের ঝামেলা কিন্তু আমরা ম্যাক্সিমাম কেউই যেতে চাই না, এবং অনেকে কিন্তু পারিও না। তো সেই জায়গা থেকে অবশ্যই ভালো রয়েছে যে আপনার মানানসই বা মন মতো একটা ছবি পাবেন এটা দিয়ে ছবি তুললে। তবে কালারটা আমি একটু ভিভিডের দিকেই বলবো, তবে ওভার স্যাচুরেটেড না, এবং আইকিউ এর একটা ওয়ান টোন আপনারা এখানে লক্ষ্য করবেন প্রত্যেকটা ছবিতেই। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কথা বললে, সেটাতেও কিন্তু আমরা মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল ছবি পেয়েছি। তবে মেইন সেন্সরের থেকে আমরা একটু ভাইব্রেন্স এবং পাঞ্চি কালার লক্ষ্য করেছি ওয়াইড অ্যাঙ্গেলে। এবং যেহেতু একটা 8 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা ছবিতেই আপনারা একটু শার্পনিং এবং তার সাথে ডিটেলের পরিমাণের ঘাটতি পেয়ে যাবেন এর ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ছবি তুললে। তবে 8 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও কিন্তু ছবিগুলো বেশ ভালোই আসছিল। তার সাথে ডাইনামিক রেঞ্জ এবং হচ্ছে কালারও বেশ ভালো মতো ম্যানেজ করতে পারছিল। তবে একদম ওভার স্যাচুরেটেড যে জায়গাগুলো রয়েছে, সেগুলোকে ম্যানেজ করতে একটু হিমশিম খাচ্ছিল এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটা 16 মেগাপিক্সেলের f2.5 ওয়াইড লেন্স। সো এইখানে যদি ছবির কথা বলি আমরা, তবে প্রত্যেকটা ছবিতেই আপনি একটু ওভার শার্পনিং এবং তার সাথে স্মুথনেসের লক্ষ্য করবেন, এবং একটু বিউটি টাইপ ছবি আপনারা পাবেন। তবে আমার কাছে কেন জানি না ফ্রন্ট ক্যামেরার নর্মাল ছবির থেকে পোর্ট্রেট ছবিগুলো বেশ ভালো লেগেছে। সেক্ষেত্রে ফেসটা একটু সুন্দর করে আসে, নর্মালি যেরকম মানুষ পছন্দ করেন ছবি, রেডি টু আপলোড ছবি, সো এরকম একটা ছবি আউটপুট দিচ্ছিল ফ্রন্ট ক্যামেরা।
তবে খুব বেশি ডিটেল বলবো না, ছবিগুলো বেশ ভালোই স্মুথ করছিল। রাতের ছবিতে আসলে বরাবরের মতো এই ডিটেলের বেশ ঘাটতি আপনারা লক্ষ্য করবেন, তবে আমরা কিন্তু খুব বেশি ডিজিটাল নয়েজ দেখি নাই, সো এই ব্যাপারটা অবশ্যই থামস আপ। কারণ ম্যাক্সিমাম ফোনে দেখা যায় প্রচুর ডিজিটাল নয়েজ আসে। এবং যদি লেন্স ফ্লেয়ারের কথা বলি, সেখানেও আমি কিন্তু বেশ ভালো ইমপ্রেস হয়েছি। এই ফোনের লেন্স ফ্লেয়ার খুব একটা বেশি আমরা দেখি নাই, একদম ডিরেক্ট আলোর বিপরীতে আমরা ছবি তুলেছি, বাট খুব বেশি লেন্স ফ্লেয়ার আমরা দেখিনি। এবং কালারের কথা যদি বলি, একটু ভিভিড টাইপের কালার প্রোভাইড করছিল, যেটা কিন্তু দেখতে আই ক্যাচি লাগছিল এবং মোটামুটি সবারই পছন্দ হবে। তবে ইমপ্রেস হয়েছে আমি এর লো লাইটের পোর্ট্রেট দেখে। আমার কাছে কিন্তু বেস্ট লেগেছে এর 2x পোর্ট্রেটটা নর্মালি এর 1x পোর্ট্রেটের থেকে। সেটা যেমন ডে লাইট পারফর্ম করছিল, তেমন হচ্ছে লো লাইটেও একদম দিন বানিয়ে দিচ্ছিল। কিছু কিছু ছবিতে বোঝাই যাচ্ছিল না যে এটা রাতের ছবি, এতটাই প্রসেস করছিল এর পোর্ট্রেট ছবি রাতের বেলার। তবে হিউম্যান ফেসে একটু শার্পনিং এবং স্মুথনেস থাকলেও সেটা কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগছিল না, এবং বেশ ভালো ইউজেবল ছবি আপনারা পাবেন রাতের ছবিতেও। তবে রাতে ফ্রন্ট ক্যামেরার অবস্থা একটু বেহালি বলবো, বেশ অনেকটাই স্মুথ করে ফেলছিল ফেস। তবে হচ্ছে এগেইন আমার কাছে নর্মাল ছবির থেকে ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটটা বেটার লেগেছে। এই ফোনের কেন জানি না পোর্ট্রেটের প্রসেসিংটা বেশ ভালো, নর্মাল ছবি থেকে আমার কাছে পোর্ট্রেটগুলো একটু বেশি ভালো লাগে। এবং পোর্ট্রেটের কথা যদি আমরা একটু ডিটেইলে বলি, এজ ডিটেকশনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে 1x পোর্ট্রেটে এটা একটু ঝামেলা করছিল কেন জানি না, হয়তো সফটওয়্যার বাগ বা এরকম কিছু হতে পারে। অনেক সময় ছবিতে কিন্তু ফেসটা একটু ব্লারি ব্লারি করে দিচ্ছিল বা একটু বেশি স্মুথ করে দিচ্ছিল। তবে হচ্ছে 2x পোর্ট্রেট কিন্তু একদম বেস্ট এসেছে, এবং আমার কাছে মনে হয়েছে এই ফোনের 2x পোর্ট্রেটটা আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে, সেটা হোক ডে লাইট কিংবা লো লাইটে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে এর পোর্ট্রেটটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব, এবং তার সাথে মেইন সেন্সরের ছবিগুলো অ্যাপ্রিসিয়েট করব। ওয়াইড অ্যাঙ্গেলটা ওকে রয়েছে, তবে এখানে একটু মেগাপিক্সেল বাড়ালে আর একটু শার্প ছবি এবং ডিটেল ছবি পাওয়া যেত। ভিডিওর কথা আসলে ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps তার সাথে 1080p 60 fps এ ভিডিও করতে পারবেন। তবে আমার কাছে 4K 30 fps টাই বেশ ভালো লেগেছে। সেখানে কালারও মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল ছিল, তার সাথে হচ্ছে লাইট ব্যালেন্সটা মোটামুটি ঠিকঠাক মতোই করতে পারছিল, এবং কালার শিফটিং খুব একটা আমরা দেখি নাই, মোটামুটি বেশ ভালো মতোই কালার ধরে রাখতে পারছিল। তার সাথে হাইলাইট এরিয়াগুলোকেও ঠিক মতোই ম্যানেজ করতে পারছিল ভিডিওতে। তার সাথে স্ট্যাবিলিটি মোটামুটি ওকে বলবো, তবে যদি ট্রাইপডে ব্যবহার করতে পারেন আরো বেস্ট একটা আউটপুট পাবেন এই ফোনের ভিডিও কোয়ালিটি থেকে। এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন। তবে এখানে যদি 60 fps বা অন্তত 4K 30 fps এর সাপোর্ট থাকতো, তাহলে কিন্তু বেস্ট একটা ডিল হতে পারতো। এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি ওকে বলবো, খুব বেশি এক্সট্রা কিছু আপনারা পাবেন না। তবে অবশ্যই লাইট ম্যানেজ এবং হাইলাইট ম্যানেজ করতে গিয়ে বেশ সিমসিম খাচ্ছিল ফ্রন্ট ক্যামেরা, ছবির মতোই সেম অবস্থা। ওভারঅল সবকিছু নিয়ে বললে আমি বলবো যে ফ্রন্ট ক্যামেরা কিছুটা দুর্বলতা, তার সাথে রিয়ার ক্যামেরা স্ট্রং একটা পজিশন, তার সাথে পোর্ট্রেটেও বেশ ভালো স্ট্রং পজিশন ধরে রাখতে পেরেছে। তার সাথে রিয়ার ক্যামেরার ভিডিওটাও কিন্তু বেশ ভালো রয়েছে। সবকিছু মিলিয়ে ক্যামেরা সেটআপে বেশ স্ট্রং পজিশনে থাকবে iQOO Z9s Pro। সবশেষে এত কিছুকে পাওয়ার করার জন্য এতে রয়েছে 5500 mAh এর ব্যাটারি, যেটা চার্জ হতে অ্যারাউন্ড 55 মিনিট থেকে 1 ঘন্টার নিচেই লাগে। সো এর বক্সে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো একবার চার্জ করলে এই ফোনটা ইজিলি আপনারা 1.5 দিন ব্যবহার করতে পারবেন যদি আপনারা একদমই নর্মাল ইউজ করেন। তবে যদি হেভি ইউজ করেন তাহলে দেখা যাবে যে আপনারা কিন্তু 8 ঘন্টা বা প্লাস মাইনাস একটা এসওডি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। অবশ্যই সেখানে ব্রাইটনেস এবং ইউজ কেসের উপরে ডিপেন্ড করবে। তো অ্যারাউন্ড আপনারা 8 ঘন্টা ধরে রাখতে পারেন এসওডি পাবেন এই ফোনটি ব্যবহার করে। আপনারা যদি মনে করেন যে আপনার ফোনের বাই ডিফল্ট ক্যামেরা অ্যাপটি আপনার ভালো লাগছে না, তাহলে ইন ফিউচার কিন্তু আপনারা জিক্যাম ব্যবহার করতে পারছেন। সো এলএমসির সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তার সাথে নেটফ্লিক্সে কিন্তু এইচডিআর কন্টেন্ট প্লে করতে পারবেন, সেই অপশনও রয়েছে। তার সাথে ফোনটিতে কিন্তু IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে। সো এই জায়গা থেকে মোটামুটি ওকে বলবো আমি, তবে 68 দিলে আরো বেস্ট হতো। সবকিছু মিলিয়ে আমরা যদি এই ফোনটির ইতি টানি, তাহলে আমি বলবো যে কিছু কিছু দিকে টুকটাক কমতি রয়েছে, যেমন প্রোটেকশনে কিছুটা কমতি রয়েছে। তার সাথে ফ্রন্ট ক্যামেরাটা আরেকটু বেটার করা যেতে পারতো অবশ্যই, এবং হচ্ছে অন্তত 4K এর সাপোর্ট দিতে পারতো বা 60 fps এর সাপোর্ট দিতে পারতো, সেখানে একটু আমার কাছে কমতি লেগেছে। তার সাথে 3.5mm জ্যাক, যেহেতু একটু গেমিং টার্গেট করে iQOO ফোনগুলো বানানো হয়, সেক্ষেত্রে একটা 3.5mm জ্যাক কিন্তু দরকার হয়েই থাকে। তার সাথে আমার কাছে সব থেকে বড় যেটা কমতি লেগেছে সেটা হচ্ছে UFS 2.2 স্টোরেজ, যেটা কিন্তু অন্তত UFS 3.1 দিলে বেস্ট একটা ডিল হতে পারতো। আদারওয়াইজ এই ফোনের যদি ক্যামেরার কথা বলি, মোটামুটি স্ট্রং একটা পজিশনে থাকবে, পারফরমেন্স তো রয়েছেই, তার সাথে ডিসপ্লে এবং ফাইনালি স্টেরিও স্পিকারের কথা যদি আমরা বলি, সেটা তো ভুলেই গেছিলাম। সো এখানেও কিন্তু মোটামুটি ভালোই করেছে।
তো স্টেরিও স্পিকারে মোটামুটি দুই দিক থেকেই সেম সাউন্ড আসছিল এবং সাউন্ডের কোয়ালিটি বেশ ভালো ছিল। তবে ফুল ভলিউমে গেলে কিন্তু কিছুটা ডিস্টরশন আমরা লক্ষ্য করেছি, যেটা বাজেট অনুযায়ী মেনে নেওয়ার মতো তেমন একটা প্রবলেম নেই। আদারওয়াইজ সাউন্ড কিন্তু বেশ ভালোই ছিল। তো সেদিক থেকে বলতে গেলে ভালো দিকের কাতারে এই ফোনটি বেশি রয়েছে এবং অবশ্যই অ্যারাউন্ড 35,000 টাকার আশেপাশে কিন্তু একটা রেকমেন্ড করার মতোই ফোন এটি। যারা যদি আপনারা ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন বা পারফরমেন্স সেন্ট্রিক খুঁজেন বা ক্যামেরা সেন্ট্রিক খুঁজেন, ব্যাটারি লাইফ খুঁজেন, মোটামুটি সবকিছুই কিন্তু এই ফোনটিতে আপনারা পাচ্ছেন। সো রেকমেন্ড করার মতো একটা ফোন, আর কিছু বলার হয়তো প্রয়োজন নেই, সবকিছুই বলা হয়েছে ভিডিওতে। এর থেকেও কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।